প্রথমে তার হিস্ট্রি নিতে হবে, তারপরে এক্সামিন করতে হবে, তারপরে মনে মনে যেহেতু এই রোগীর ফাইল তোমাকে দেওয়া হবে না পরীক্ষার সময়ে, সেই জন্য তোমার নিজস্বভাবে একটা প্ল্যান করতে হবে যে এর কি কি ইনভেস্টিগেশন করা যেতে পারে এবং অ্যাকর্ডিংলি তার ম্যানেজমেন্টটাও চিন্তা করতে হবে, কমপ্লিকেশনের ব্যাপারেও চিন্তা করতে হবে। তার মানে যে লং কেসটা থাকবে সময় থাকবে অনেক এবং তার এ টু জেড তোমাকে কভার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা লং কেস ওই চ্যাপ্টারকে পুরোপুরি ইনক্লুড করে। যেমন একটা এক্সাম্পল দেই আজকে, যে সাপোজ এ পেশেন্ট 60 years old presented with epistaxis with past history of hypertension and ISD. তাহলে এরকম একটা পেশেন্ট লং কেস থাকতে পারে। আর কি কি আছে? তার প্রেশার আছে, বয়স 60-এর উপরে, এপিস্টাক্সিস আছে, নাক দিয়ে রক্ত পড়ে এবং সে বুক ব্যথা আছে। তাহলে তোমার প্রথমে কি করতে হবে? প্রথমে তার হিস্ট্রি নিতে হবে, তাকে বলতে হবে যে আপনার কি কি সমস্যা সেটা বলেন। তাহলে প্রথমে তাকে স্পন্টেনিয়াসলি বলতে দিতে হবে, তখন সে হয়তো বলবে যে আমার এতদিন যাবত প্রেশার, মানে প্রেশারটা অনেকে বলে যে আমার প্রেশার আছে ওষুধ খাই, বাট প্রেশার কতদিন আগে তার প্রেশারটা আইডেন্টিফাই হয়েছে এটা কিন্তু জানতে হবে। এটা জানতে হবে কেন? প্রেশার যখন ধরা পড়ে তখনই কিন্তু তার কমপ্লিকেশন গুলি আসে না। প্রেশার যখন 10 বছর 12 বছর চলে যায় তখন দেখা যায় যে এই প্রেশারের কমপ্লিকেশন গুলি তার আস্তে আস্তে আসতেছে। আবার অনেক পেশেন্ট আছে যাদের প্রেশার এবং ডায়াবেটিস দুইটা একই সাথে থাকে, এই ধরনের পেশেন্টও আছে। যখন 8-10 বছর হয়ে যায় তখন দেখা যায় যে তার কমপ্লিকেশন, প্রেশারের রোগীর প্রথম কমপ্লিকেশন কি? আইএসডি, মানে তার বুকে ব্যথা। পেশেন্ট বলবে যে আমি হাঁটাহাঁটি করলে, কাজকর্ম করলে, স্বাভাবিক কাজকর্ম যেগুলি আমি আগে করতে পারতাম কিন্তু সেগুলি করতে এখন আমার কষ্ট হয়, বুকে ব্যথা হয়। এবং সে এটাও বলতে পারে যে আমি নিকটতম কোনো বাজারে প্রতিদিন যাই, কিন্তু এখন যাইতে পারি না, এখন মাছ পেতে গেলে আমার বুক ব্যথা করে, একটু রেস্ট নিলে তারপরে বুক ব্যথা কমলে আবার বাকি অংশটুকু যাই। এই ধরনের একটা হিস্ট্রি থাকতে পারে। তাহলে তোমার পেশেন্ট কিন্তু তার কমপ্লেনের কথা বলবে, তার নাক দিয়ে রক্ত পড়তেছে আর হাঁটলে বুক ব্যথা করে, এই দুইটাই কিন্তু পেশেন্টের কমপ্লেন। কিন্তু আমাদের হিস্ট্রি নিতে হবে আর একটু ডিটেইল। একটা হলো যে কখন তার প্রেশারটা ডায়াগনোসিস হয়েছিল কিংবা আইডেন্টিফাই হয়েছিল সেটা নিতে হবে, তাতে আমরা বুঝতে পারবো যে তার ডিউরেশন অফ ডিজিজটা। লং কেস বলতে একটা ন্যাচারাল হিস্ট্রি অফ দি ডিজিজ আমাদের ইভালুয়েট করতে হবে। আরেকটা হলো যে কতদিন হইলে তার কমপ্লিকেশন গুলি আসে, এটা আমরা রুগী দেখতে দেখতে হিস্ট্রি নিতে নিতে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, এই জন্য আমাদের হিস্ট্রি নিতে হবে। আরেকটা তার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, যে তার বাবা মা ভাই বোন তাদের কোনো হাই প্রেশার আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা অথবা মা অথবা দুইজনেরই হাই প্রেশার আছে। যাদের বাবা মা দুইজনেরই হাই প্রেশার থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রেশারটা আর্লি ধরা পড়ে, এরকম 30 বছরের আশপাশেই তাদের প্রেশার দেখা দেয়। এবং অনেকে আরেকটু সমস্যা হয় যে প্রথম যখন প্রেশার ধরা পড়ে তখন কিন্তু অনেকে ওষুধ খাইতে চায় না, কারণ প্রেশারের ওষুধ তো সারা জীবন খেতে হয়, এই জন্য তারা প্রথমে ওষুধ খেতে চায় না এবং ওষুধ না খাওয়ার কারণে অনেকের কমপ্লিকেশনটি একটু আর্লিয়ার আসতে পারে। আর যদি রেগুলার ওষুধ খায় তাহলে দেখা যায় যে তার 10-12 বছর পরে তার আস্তে আস্তে কমপ্লিকেশন গুলি আসতে থাকে। আরেকটা নিতে হবে হিস্ট্রি, যে রিস্ক ফ্যাক্টর গুলি দেখতে হবে। যে অনেক পেশেন্ট আছে আমাদের দেশে, বিশেষ করে যারা খাবারের সময় এক্সট্রা লবণ, টেবিল সল্ট যেটাকে আমরা বলি, খাবারের সময় থালের কোনাতে সে আলাদা লবণ নিয়ে এই খাবারের সাথে মিক্স করে সে খায়, এবং অনেকে লবণ ছাড়া খেতেই পারে না, যদিও লবণ তরকারিতে দেওয়া হয় তারপরেও তাদের এক্সট্রা লবণ লাগে। এই গ্রুপের যারা বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম বেসড, ভিলেজ বেসড, তারাই বেশিরভাগ ক্ষেত্রে এই লবণ খাওয়ার সময় খায়।
আর যারা শহরে এরা একটু সচেতন, এরা তো লবণ এক্সট্রা লবণ কম খায়, তারপরেও দু একজন খেতে পারে, কারণ এটার সাথে মুখের স্বাদের একটা সম্পর্ক আছে। তাহলে আমাদের এই হিস্ট্রি নিতে হবে। আরেকটা হিস্ট্রি নিতে হবে, যেহেতু অ্যাডাল্ট পেশেন্ট, স্মোকিং করে কিনা। স্মোকিং কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকম, একটা হলো সিগারেট বিড়ি, একটা হলো তামাক দাবা বলি আমরা, আর একটা হলো জর্দা পাতা, গুল। এগুলি সবই কিন্তু স্মোকিং। বেশিরভাগ সিগারেট এবং বিড়ি এগুলি পুরুষ মানুষ যারা তারা খায় বেশি, কিন্তু যারা শ্রমিক মহিলা বিভিন্ন চাতাল কিংবা খেতে খামারে কাজ করে তারাও কিন্তু সিগারেট বিড়ি এগুলি খায়। আর বিশেষ করে যারা হাউস ওয়াইফ তারা বেশিরভাগ ক্ষেত্রে আমার জর্দা, সাদা পাতা, গুল এইগুলি করে বেশি। তাহলে আমাদের স্মোকিং এর একটা হিস্ট্রি দিতে হবে, তার স্মোকিং এর হ্যাবিট আছে কিনা। তাহলে এই রিস্ক ফ্যাক্টর গুলি। আরেকটা হলো যে তার স্ট্রেস কোনো আছে কিনা, স্ট্রিনিয়াস কোনো জব কিনা। চাকরি অনেকের আছে যে তার কাজকর্ম হয়তো ঠিকই করে, কিন্তু বস হয়তো একটু অন্যরকম, তাকে সারাক্ষণ স্ট্রেসে রাখে, তাকে বেশি কাজ দিয়ে রাখে, অথবা ডেইলি তার কাজগুলি শেষ হয় না, এই ধরনের স্ট্রেসে অনেকে থাকে। আবার অনেকের স্ট্রেইন থাকে, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন, হয়তো যে টাকা সে আর্ন করে সেই টাকা দিয়ে হয়তো তার সংসার চলে না, মাসের শেষে শর্ট করে, তার ধার দেনা করতে হয়, অথবা ঋণ আছে। এই সমস্ত লোকও কিন্তু তোমার স্ট্রেসে থাকে। আরেকটা হিস্ট্রি আমাদের নিতে হবে যে ঘুম কেমন। যারা প্রেশারের রোগী, ওরা যদি ওদের যদি রাত্রে ঘুম কম হয়, তাহলেও কিন্তু তারা পরের দিন দেখা যায় তাদের প্রেশারটা একটু ওঠানামা হচ্ছে। আর হলো ডায়েট হ্যাবিট। ডায়েটের মধ্যে রাখতে হবে যে অনেক মানুষ আছে যারা রিচ ফুড বেশি খায়, বিরিয়ানি, মাংস, ডিম, এইগুলির প্রতি তাদের আকর্ষণ বেশি, এবং এই খাবারগুলি তারা বেশি বেশি খায়। এদের আবার দেখা যায় যে কোলেস্টেরল বেশি থাকে। রক্তে কোলেস্টেরল বেশি দুই রকম হতে পারে, একটা হলো ফ্যামিলিয়াল, হেরিডিটারি, দেখা যায় স্বাস্থ্য কিন্তু তার কোলেস্টেরল বেশি, এইগুলি হলো বেশিরভাগ ক্ষেত্রে হেরিডিটারি। আর যারা ফ্যাটি, অবিজ, ওভারওয়েট, তাদের খাওয়ার কারণে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে কম কারণে তাদের কোলেস্টেরল বেশি থাকে, মেটাবলিক এরারও অনেকের হয়ে থাকে। আরেকটা নিতে হবে তার লাইফস্টাইল, সিডেন্টারি লাইফস্টাইল কিনা। অনেকেই আছে যে তাদের শারীরিক পরিশ্রম কম হয়, সারাক্ষণ মনে করে যে সকাল 9টার সময় চেয়ারে বসলো, যখন ব্যাংকের কর্মকর্তা, হাই অফিসিয়াল, এরা এই গ্রুপটা দেখা যায় যে 9টায় চেয়ারে বসলো, বিকাল 5টা, 6টা, 7টা তারা চেয়ার থেকে। তো এদের আসলে ফিজিক্যাল এক্সারসাইজ করার কোনো সময় সুযোগ থাকে না, সেই জন্য এই গ্রুপটাও কিন্তু তাদের প্রেশার, ডায়াবেটিস, হাইপার কোলেস্টেরোলেমিয়া এগুলো বেশি। তাহলে এই হিস্ট্রিগুলো আমাদের নিতে হবে। নেওয়ার পরে আমরা আর কি হিস্ট্রি নেব, আমরা কমপ্লিকেশনের কথা তখন চিন্তা করব। কিরকম? 60 বয়সের রোগী, তার হয়তো চোখে সমস্যা হতে পারে। চোখে দুই রকম সমস্যা হয়, একটা হলো ডায়াবেটিস থাকলে ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথি, আর যদি হাইপারটেনশন থাকে তাদের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়। তারা অনেক সময় চোখে ব্যথা করে, চোখে কম দেখে, অথবা অনেকে ব্যথার কারণে, হিমোরেজের কারণে ব্লাইন্ড হয়ে যায়। এই জন্য তাদের চোখের কোনো সমস্যা আছে কিনা আমাদের জিজ্ঞাসা করতে হবে, বিশেষ করে টার্গেট অর্গানগুলি। এবং আমাদের দেখতে হবে হার্টটা আমরা কিভাবে জিজ্ঞাসা করি, যে সে স্বাভাবিক পরিশ্রম করতে পারে কিনা, হাউস হোল্ড ওয়ার্ক গুলি করতে পারে কিনা, নিজের ডেইলি টেক আপ, গোসল, খাওয়া দাওয়া এগুলি করতে পারে কিনা, সে বাজার ঘাট, নামাজ এগুলি সম্পন্ন করতে পারে কিনা। এই অ্যাক্টিভিটিস গুলি আমরা দেখলেই তখন সে বলবে যে বাজারে যেতে তার বুকে কষ্ট, নামাজ পড়তে তার বুকে কষ্ট, হাউস হোল্ড কাজগুলি করতে তার বুকে কষ্ট, আবার রেস্ট নিলে ভালো থাকে। এই ধরনের যদি থাকে তাহলে আমার আইএসডির কথা চিন্তা করতে হবে, যে তার ইসকিমিয়া থাকতে পারে হার্টে। আবার আমাদের কিডনির কথাও চিন্তা করতে হবে, যে কিডনি তার ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা। যাদের হাইপারটেনশন তাদের কমপ্লিকেশন হিসাবে ক্রনিক কিডনি ডিজিজ অনেক সময় থাকে। তো আমরা কি বলবো, আমরা বলবো যে তার প্রস্রাবের পরিমাণ কিরকম। অনেকের দেখা যাবে যে প্রস্রাবের আগে যেরকম প্রস্রাব হইতো 6 থেকে 8 বার, কিন্তু রাত্রে 1 থেকে 2 বার, এখন আস্তে আস্তে প্রস্রাব তার কমে গেছে। প্রস্রাব এখন তার পরিমাণে কম হয় অথবা বারে কম হয়। তাহলে আমাদের বুঝতে হবে যে তার কিডনি ইনভলভমেন্ট আছে।
আর একটা হলো তোমার নিউরোপ্যাথি। অনেক সময় এই রোগীগুলি বলে যে তারা হাঁটাহাঁটি করলে অনেক সময় এই গোড়া পায়ের যে কাপ মাসলস এইগুলিতে ব্যথা পায়, এগুলি ক্লোডিকেশন। আবার অনেক সময় বলে হাত পায়ের আঙ্গুলে শিনশিন করে কিংবা ভূত পায় না, এগুলি হলো পেরিফেরাল নিউরোপ্যাথি। এগুলিও কিন্তু হাইপারটেনশন পেশেন্টের থাকতে পারে। আরেকটা কমন ফিচার আছে যে তাদের পা ফুলে যায়, পা ফুলে সকালে ঘুম থেকে উঠলে পা ফোলা কম থাকে, কিন্তু আস্তে আস্তে কাজকর্ম চলাফেরা করলে আস্তে আস্তে পাগুলি তার ফুলে যায়। তাহলে আমাদের সংক্ষিপ্ত ভাবে হলো এই হিস্ট্রিগুলি, রিস্ক ফ্যাক্টরগুলি, কমপ্লিকেশনগুলি হিস্ট্রি আমাদের নিতে হবে। এর মধ্যে কি কি আছে আমার খাতা নোট করতে হবে। একটা খাতা দেয় লং কেসের সময়, খাতাটা হয়তো তোমার দেখবে, তোমরা তো হিস্ট্রি লেখো, এই পয়েন্টগুলি থাকতে হবে। আরেকটা কি করতে হবে যে পেশেন্টের সিরিয়াস কিছু কমপ্লিকেশন আছে, এরকম সে কোনো সময় অজ্ঞান হয়ে গেছিল কিনা, যেরকম স্ট্রোক। তারপরে এই যে এপিস্টেক্সিস, যেটা বললাম যে আজকের কেসটা, তার এপিস্টেক্সিস নিয়ে প্রেজেন্ট করছে, নাক দিয়ে পানি পড়ছে, রক্ত পড়ছে, কলকল করে হয়তো উপর হইলো, একটা জিনিস ধরতে গেল, একজন নাক থেকে কলকল করে পানি রক্ত ঝরছে, এটাকে বলে এপিস্টেক্সিস। আবার হয়তো চাপ টুপ দিলে নাক রক্ত যাওয়া বন্ধ হয়, 7 দিন 10 দিন পরে আবার রক্ত যাওয়া শুরু হয়ে গেল। তো এপিস্টেক্সিস নিয়ে অনেক রোগী আমাদের প্রেজেন্ট করে। তাহলে কি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, যদিও পেশেন্টটা একটা দুটা কমপ্লেন করবে, কিন্তু আমাদের বাকি হিস্ট্রিগুলিও নিতে হবে। কারণ একজনের জিজ্ঞাসা করতে পারে তুমি এটা জিজ্ঞাসা করছো কিনা, ওইটা জিজ্ঞাসা করছো কিনা। এই জন্য আমাদের সব সাইটগুলি কভার করে একটা হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নেওয়ার পরে আমাদের রোগীটাকে এক্সামিন করতে হবে। তাহলে রোগীরা আমরা কেমনে এক্সামিন করি? ইউজুয়ালি একটা ওয়ার্ডের মধ্যে একটা বেডে তোমাকে পেশেন্টটা দেওয়া হবে। তাহলে তুমি যখন হিস্ট্রি নিবা, তখন যদি বৈশা তার সাথে কথা বলো, পেশেন্ট বৈশা কথা বলে, সমস্যা নেই। হিস্ট্রি নেওয়ার পরে পেশেন্টকে শোয়াইতে হবে, বেডে শোয়ানোর পরে তাকে এক্সামিন করতে হবে। তাহলে একটা হাইপারটেনসিভ পেশেন্ট, তাকে আমি কিভাবে এক্সামিন করব? তাকে আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমটা মেইনলি এক্সামিন করতে হবে, কিন্তু এর পাশাপাশি লং কেস তো তার অন্যান্য যে সমস্যাগুলি থাকতে পারে সেগুলি এক্সামিন করতে হবে। আরেকটা জিনিস চিন্তা করতে হবে লং কেসের বেলা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যে সে যে কমপ্লেন করছে সেটা কি শুধু একটা ডিজিজের কারণেই নাকি আরো কিছু হইতে পারে, এই আরো কিছু হইতে পারে কিনা এটাই হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এটার ব্যাপারে কিন্তু সজাগ থাকতে হবে, কারণ এক্সামিনার আমাকে জিজ্ঞাসা করতে পারে যে তার আর কোনো সমস্যা আছে কিনা, অথবা আর কোনো অসুখ হইতে পারে কিনা। সেই জন্য আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে হবে। তাহলে আমি যখন এক্সামিন করব, তাহলে পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেন, পেশেন্টের কি কমপ্লিকেশন হইতে পারে, এবং পেশেন্টের আদার কোনো ডিজিজ আছে কিনা, এই জন্য আমাকে হোল বডি পেশেন্টের সিস্টেমেটিক এক্সামিন করতে হবে। তাহলে আমি যেহেতু জানি যে তার প্রেশার আছে, তার বুক ব্যথা আছে, আমাকে স্ট্রেস দিতে হবে কার্ডিওভাস্কুলার সিস্টেম, বাট আদার সিস্টেমও আমাকে, যেরকম তার স্ট্রোক হইতে পারে, তার নিউরোপ্যাথি হইতে পারে, তাহলে অন্যান্য সিস্টেমও তার ইনভলভ হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সিস্টেমেটিক একটা এক্সামিনেশন দরকার হবে। তাহলে আমি প্রথমে পেশেন্টটাকে শোয়াইলাম, এবং কমপ্লিকেশনের জন্য দেখো যে তার যদি ক্রনিক লিভার কিডনি ডিজিজ থাকে, তাহলে কিন্তু তার এনিমিয়াও থাকবে, আবার তার একটু শ্বাসকষ্ট থাকতে পারে, এনিমিয়া থাকলে অক্সিজেন শর্ট থাকবে, তাহলে একটু হাঁটলে তার ব্রেথলেসনেস হইতে পারে। তাহলে একই ডিজিজের অন্য সিস্টেমের তার ফাইন্ডিংস থাকতে পারে। এই জন্য আমাদের রেলিভেন্ট সিস্টেমগুলি কিন্তু এক্সামিন করতে হবে। তাহলে এই প্রেশারের রোগীর কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিন করতে হবে, রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করতে হবে, নার্ভাস সিস্টেম এক্সামিন করতে হবে, রেনাল সিস্টেম এক্সামিন করতে হবে, অনেকগুলি সিস্টেম এক্সামিন করতে হবে। আমরা যখন এক্সামিন করি তখন দেখি যে একটা ধারাবাহিকভাবে এক্সামিন করি, যাতে কোনো ফাইন্ডিংস মিস না যায়। তো ধারাবাহিক এক্সামিনেশনের প্রথম এক্সামিনেশনটা হলো তোমার জেনারেল এক্সামিনেশন। তাহলে জেনারেল এক্সামিনেশন আমরা কি দেখবো? আমরা দেখবো যে তার চোখে কোনো এনিমিয়া আছে কিনা। ইউজুয়ালি জন্ডিস এগুলি আমরা দেখি, কিন্তু হাইপারটেনসিভ পেশেন্টের তো জন্ডিস থাকার কথা না। যে ফাইন্ডিংস গুলি থাকার কথা সেগুলি আমরা স্টেজ দিয়ে দেখব। আবার আমরা মুখের ভিতরে দেখতে পারি যে তার জিহ্বাটা কেমন আছে, এটা ফেল হয়ে গেছে কিনা। আবার আমরা কোনো নেক বেইন এনগর্জাস আমরা দেখবো,
তার ব্রেথলেসনেস মানে রেসপিরেটরি রেটটা কত সেটা আমরা দেখবো। তার পায়ের দিকে তাকাবো, কোনো ইডিমা আছে কিনা সেটা দেখবো। তাহলে এই জেনারেল এক্সামিনেশন গুলি আমাদের খেয়াল করতে হবে। একটা হলো এনিমিয়া, তারপরে তার নেক বেইন এনগার্স আছে কিনা, তারপরে হলো তোমার ব্রেথলেসনেস আছে কিনা, রেসপিরেটরি রেট এবং লেগ ইডিমা আছে। এটা আমি দেখে বললাম। দেখার পরে আমি এক্সামিনেশনে যাব। এক্সামিনেশনে আমরা ইজিলি চোখে তো এনিমিয়া আমরা দেখলাম, টাংটাও আমরা দেখলাম, নেক দেখলাম, এরপরে এসে করবো আমরা হাতে। হাতে আমাদের দুইটা সার্ফেসই দেখতে হবে, এখানে কোনো ভাস্কুলার অথবা নিউরোলজিক্যাল কোনো ফিচার আছে কিনা। তারপরে আমার পালস দেখতে হবে, পালসটা অনেক দরকার প্রেশার রোগী, কারণ তোমার তো ওষুধ দিতে হবে। টেকিকার্ডিয়া হলে একরকম দিতে হবে, নর্মাল থাকলে একরকম দিতে হবে, রেডিকার্ডিয়া একরকম দিতে হবে, কোনো ইরেগুলারিটি আছে কিনা সেটাও দেখতে হবে। কন্ডিশন অফ দি ভেসেল ওয়াল, লোকটার বয়স হলো 60-র উপরে, তাহলে তার কন্ডিশন অফ দি ভেসেল ওয়ালটা দেখতে হবে। ভেসেল ওয়াল যদি স্টিফ থাকে তাহলে তার কমপ্লিকেশন স্ট্রোক কিংবা হিমোরেজের সমস্যা বেশি। আর কি দেখবো আমরা, প্রেশারটা দেখবো, প্রেশার দেখবো। পালস কিন্তু আমরা দুটো হাত দেখছি, কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু সবগুলি পালসই দেখতে হবে। অনেক সময় পালস অনেক সময় অ্যাবসেন্ট থাকে, এই জন্য আমাদের সবগুলি পালসই দেখতে হবে। আমরা প্রেশারটা দেখলাম, আর যদি পালস দেখতে পারি আমরা ক্যারোটিড পালস দেখতে পারি, আবার মানে ইনগুইনাল রিজনে ফিমোরাল পালস দেখতে পারি, অক্লোডিয়াল পালস দেখতে পারি। মেইনলি দেখতে হবে আর্টেরিয়াল ডরসালিস পেডিস, এটা দেখতে হবে। কারণ এই পালসটা যদি না থাকে তাহলে বুঝতে হবে যে তার ডিস্টাল পোর্শনে ইসকেমিক চেঞ্জ, এরোভিতেও থাকতে পারে, ভাস্কুলোভিতেও থাকতে পারে। তাহলে এই পালসগুলো আমাদের দেখে বলতে হবে। আর কি করতে হবে, চেস্ট, বেটার হলো চেস্ট এক্সামিন করা। যদি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি এক্সামিন করি তাহলে আমাদের অনেক ফান্ডিং মিস হয়ে যেতে পারে, কারণ কার্ডিওভাস্কুলার সিস্টেম রিফ্লেকশন কিন্তু রেসপিরেটরি সিস্টেম। যেরকম হার্ট ফেলিয়ার হইলে তোমার অ্যাকিউট হার্ট ফেলিয়ার হলে তোমার পালমোনারি এডিমা হবে, ক্রনিক হার্ট ফেলিয়ার হলে ভেসাল ফিব্রিলেশন পাওয়া যাবে। আবার যে পালমোনারি এডিমা তার শ্বাসকষ্ট থাকবে, তাহলে হার্টের ফাইন্ডিং হলে লাংসেও থাকে। এই জন্য যদি চেস্ট হিসেবে এক্সামিন করা যায় তাহলে ফাইন্ডিংস মিস হবে কম। তাহলে চেস্ট হিসেবে এক্সামিন করলে আমরা কি, আমরা ইন্সপেকশন আমরা কি দেখি, আমরা দেখবো যে তার কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো পিগমেন্টেশন আছে কিনা, কোনো তোমার পারপোরা আছে কিনা, এগুলি আমরা দেখবো। আর যেহেতু আমরা ছেলেদের যদি হয় তাহলে আমরা মোটামুটি কাপড় ওপেন করতে পারি, গাইনিকা মাসে আছে কিনা। আর যদি মেয়ে পেশেন্ট হয় তাহলে কনজারভেটিভলি প্রাইভেসি মেনটেন করে যতটুকু দেখা সম্ভব সেগুলি দেখতে হবে। আমাদের দেশ কনজারভেটিভ দেশ, কাজে এখানে প্রাইভেসি মেনটেন করে রোগীকে এক্সামিন করতে হবে। এরপরে কি করব, এরপরে আমরা সামনে যেরকম আমরা ইন্সপেকশন করবো ব্যাকেও করবো, ব্যাকেও অনেক ফাইন্ডিং থাকে। তারপরে আমরা কি করব, তারপরে প্যালপেশনে যাব। প্যালপেশনে আমরা কি করবো, আমরা ট্রাকিয়াটা দেখবো, অ্যাপেক্স বিট দেখবো। এই দুইটাই আমাদের মেইন, এই দুইটা দেখলে আমরা একটা, আর হলো যদি আরো বেশি করি আমরা এক্সপেন্সিবিলিটি দেখতে পারি, যেহেতু লংকে সবই এক্সামিন করতে হবে। তাহলে অ্যাপেক্স বিটটা দেখলে আমরা অনেক, অ্যাপেক্স বিটটা মেজার করতে হবে, মিডলাইন থেকে অ্যাপেক্স বিটটা কত দূরে আছে, কত স্পেসে আছে, এই দুটো জিনিস খেয়াল করতে হবে। আর ট্রাকিয়াটা সেন্ট্রালি আছে কিনা। তাহলে অ্যাপেক্স বিটটা যদি একটু দূরে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে হার্টটা একটু বড় হয়ে গেছে। হার্ট বড় হওয়া মানে সে দীর্ঘদিন প্রেসারে ভুগতেছে। যেহেতু প্রেসারের এগেইনস্টে হার্টকে পাম্প করতে হয়, তাহলে দীর্ঘদিন হার্টের এগেইনস্টে পাম্প করতে 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 দুর্বল হয়ে গেছে। প্রথমে হাইপারট্রফি আর এখন ডাইলেট হয়ে গেছে। ডাইলেট হয়ে যাওয়ার কারণে তার অ্যাপেক্স বিটটা শিফট হয়ে গেছে। অ্যাপেক্স বিট যদি শিফট হয় তাহলে মনে করতে হবে যে তার কনজেশন আছে। কনজেশন থাকলে ভেসাল ক্রিভিটেশন থাকবে, লিভার বড় থাকবে, পায়ে এডিমা থাকবে। তাহলে এগুলো আমাদের এক্সামিন করতে হবে। তাহলে আমরা প্রথমে চেস্টে আসি, তারপরে কি করতে হবে, যখনই আমি অ্যাপেক্স বিটটা দেখলাম তারপরে আমার প্যালপেশনে অন্য এরিয়াগুলো, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যারোটিক এরিয়া, এই তিনটা এরিয়া আমাদের দেখতে হবে। দেখে তারপরে আমি পারকাশনে যাই। পারকাশনে আমাদের কার্ডিয়াক রিজন, যদি হার্টটা বড় থাকে অথবা অ্যাপেক্স ডিসটেন্ট থাকে তাহলে আমরা পারকাস করবো, কারণ অনেক সময় পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে।
আর যদি হার্টটা বড় না থাকে তাহলে পারকাসের অতটা ইম্পর্টেন্স কম, তবু আমরা এটা একটু পারকাস করে রাখবো যে কোনো ফাইন্ডিংস আছে কিনা। তাহলে মেইনলি হলো চেস্টে আমরা দেখবো যে ভাঙছে পারকাস করে দেখবো যে আমরা কোনো ডালনেস আছে কিনা, ইভিশন অনেক সময় ফেলিউরের কারণে বায়োলেটারাল, হার্টের কারণে ফেলিউরের কারণে বায়োলেটারাল ইভিশন থাকে। তাহলে এই জন্য আমাদের ব্যাকে পারকাসটা ভালো করে করতে হবে। এরপরে আমরা আসো যে অসকালটেশনে আমরা কি দেখি, অসকালটেশনে আমরা নর্মালি হার্ট সাউন্ডগুলি দিই। আমাদের এই 4টে এরিয়াতে মাইট্রাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া এবং এটিক এরিয়া, এই 4টে এরিয়াতে আমরা প্রথমে দেখবো যে হার্ট সাউন্ডটা নর্মাল আছে কিনা। কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাডেড সাউন্ড থাকে। অ্যাডেড সাউন্ড দুই রকম, হয়তো সিস্টোলিক মারমার অথবা ডায়াস্টোলিক মারমার। যদি সিস্টোলিক মারমার হয় তাহলে তার রেডিয়েশন দেখতে হবে। যদি অ্যাপেক্সে সিস্টোলিক মারমার থাকে তাহলে অ্যাক্সিলাতে রেডিয়েশন দেখতে হবে। যদি আমাদের ইয়েতে এওটিক এরিয়াতে সিস্টোলিক মারমার থাকে তাহলে নেকে রেডিয়েশন দেখতে হবে। এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি ডায়াস্টোলিক মারমার থাকে তো ওটাতে রেডিয়েশন করে না, এটা লোকালাইজ থাকে। রামলিং মারমার থাকে, ইউজুয়ালি মাইট্রাল পেশেন্টের কমপ্লিকেশন হিসেবে মাইট্রাল স্টেনোসিস আমরা এটা পেয়ে থাকি। তাহলে আমাদের অসকালটেশন হলে হার্ট, এরপরে আমরা বেস পিছনে আমরা বেসটা অসকালটেট করব, কেন ওই যে ভেসাল ক্যাভিটেশন থাকে, এটা ক্রনিক হার্ট ফেলিউরের একটা অংশ। তাহলে মোটামুটি আমাদের হার্টে কি ফাইন্ডিংস আছে, এটা রেসপিরেটরি রেট কত, এর অ্যাপেক্স বিটটা কত দূরে, এর তোমার কোনো মারমার আছে কিনা, কোনো রেডিয়েশন আছে কিনা, এইগুলো আমরা নোট করে রাখলাম খাতাতে, যে খাতাটা দেওয়া থাকে। এরপরে আমরা অ্যাবডোমেন এক্সামিনেশন। অ্যাবডোমেনে যেহেতু ক্রনিক হার্ট ফেলিউর হইলে তার প্যালপিটেশন, হার্টটা এনলার্জ থাকে, সেজন্য আমাদের অ্যাবডোমেনটা এক্সামিন করতে হবে। এক্সামিন করলে আমরা মেইনলি দুইটার উপরে স্ট্রেস দেব। একটা হলো লিভারটা বড় হয়ে যেতে পারে কনজেশনের কারণে, আর হলো বোথ কিডনি দেখতে হবে, কারণ পলিসিস্টিক কিডনি ডিজিজ একটা ডিজিজ আছে, ওইখানেও কিন্তু প্রেশার বাড়ে। তাহলে আমরা পলিসিস্টিক কিডনি ডিজিজ হলে হার্টটা বড় হবে, কিডনিটা বড় হবে, তাহলে কিডনি মেবি প্যালপেবল, তাহলে কিডনি প্যালপেবল হতে পারে। এই জন্য আমরা দুইটা কিডনি ভ্যালিডেবল কিনা সেটা আমরা দেখবো। তাহলে এটা গেল অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আবার অনেক সময় দেখা যায় যে হার্ট ফেলিউর দীর্ঘদিন, তাতে কিন্তু তার অ্যাসাইটিস ডেভেলপ করে যেতে পারে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা পায়ে দেখবো যে পায়ে ইডিমা আছে কিনা, বেশিরভাগ ক্ষেত্রে ইডিমা থাকে। তাহলে তোমার আর ভাস্কুলার আমরা আগেই পালস দেখছি, এখন নিউরোলজিক্যাল ডেফিসিট আছে কিনা। তাহলে নিউরোলজিক্যাল ডেফিসিট দেওয়ার জন্য আমরা প্রথমে দেখি সেন্সেশন আছে কিনা, তারপরে দেখি জার্কগুলি ঠিক আছে কিনা এবং প্ল্যান্টার রেসপন্সটা কি। এগুলি দেখলে অনেক সময় দেখা যায় পেশেন্ট হিস্ট্রি দিতে পারে না, তার মধ্যে একটা ওল্ড স্ট্রোক আছে, যে এখন হয়তো তার রিকভারি স্টেজে আছে, কিন্তু তার পায়ে হয়তো ফাইন্ডিংস রয়ে গেছে। তাহলে তোমার আমাদের মোটামুটি তোমার 4টা সিস্টেম 5টা সিস্টেম এক্সামিন হয়ে গেল। একটা হলো হার্ট, একটা হলো রেসপিরেটরি সিস্টেম, একটা হলো রেনাল সিস্টেম, অ্যাবডোমেন এবং নিউরোলজিক্যাল সিস্টেম। এখন আমি সবগুলো ফাইন্ডিং আছে নোটসটা আমাদের, যেহেতু পেশেন্টের ইপিস্টেক্সিস আছে, আমরা দুইটা ওপেনিং এ আমরা দেখবো যে কোনো ব্লিডিং পয়েন্ট আছে কিনা। ইউজুয়ালি মিডলাইন সেপ্টেম্বরের ভিতরে এন্টারো সুপিরিয়র পোর্শনে তোমার ব্লিডিং পয়েন্ট থাকে। এটা হলো লিটলস এরিয়া বলে। তাহলে দুই দিকে লিটলস এরিয়াটা আমাদের চেক করতে হবে, কোন দিকে তার র এরিয়া আছে। যেদিকে র এরিয়া থাকবে সেই মনে করতে হবে যে সেই এরিয়া থেকেই ব্লিডিংটা আসতেছে। এখন আমরা সবগুলো ফাইন্ডিং একত্রে করব, তার হিস্ট্রি ফাইন্ডিং, তার এক্সামিনেশন ফাইন্ডিং একত্রিত করে আমরা একটা ডায়াগনোসিস চিন্তা করব। যদি আমরা দেখি যে তার হাইপারটেনশন আছে আর তার ব্যথা আর কোনো ফাইন্ডিংস নেই, তার হার্ট নর্মাল, তার লিভার এনলার্জ না, পায়ে পানি নেই, কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট নেই, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে কি হাইপারটেনশন উইথ ইপিস্টেক্সিস। যদি মেজর কমপ্লিকেশন থাকে তাহলে এগুলো ডায়াগনোসিসের সাথে জোড়া দেওয়া যায়। আর যদি মনে করে যে তার মেজর ক্রিভিটেশন ছিল, লিভার
ইউজুয়ালি অ্যাকিউট কেসগুলি মনে রাখতে হবে যে ইউজুয়ালি অ্যাকিউট কেসগুলি লং কেস হিসাবে পরীক্ষাতে দেওয়া হয়। ইউজুয়ালি ক্রনিক কেসগুলি তাহলে তোমার এই ডায়াগনোসিস হবে ক্রনিক হার্ট ফেলিউর। এখন আমার ইনভেস্টিগেশন প্ল্যান করতে হবে যে কি কি ইনভেস্টিগেশন আমি করব, এটা আমার খাতাতে প্ল্যান করতে হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই পেশেন্টটা আমার সামনে আছে, কাজে গণহারে ইনভেস্টিগেশন লিখলে হবে না, ইনভেস্টিগেশনটা লিখতে হবে অ্যাজ পার দি প্রেজেন্ট ইকুয়েশন। যে পেশেন্টটা আমার সামনে আছে, যে সিনারিওটা দেওয়া আছে সেই হিসেবে লিখতে হবে। তাহলে তার বয়স হলো 60, ইভিস্টেক্সিস আছে, প্রেশার আছে, আইএসডি আছে। আমি কি ইনভেস্টিগেশন করব? এরও কিন্তু তোমার একটা সিবিসি করতে হবে, কারণ এই যে দীর্ঘদিন প্রেশার থাকলে, তার কিডনি এফেক্ট থাকলে তার এনিমিয়া থাকতে পারে, এই জন্য একটা সিবিসি করতে হবে। তারপরে কি আমরা করব? তারপরে লিখতে হবে তার একটা চেস্ট হিস্ট্রি, হাড়টা বড় আছে কিনা এটা দেখব। সাথে একটা ইসিজি করতে হবে, কারণ তার চেস্ট পেইন আছে, তাহলে ইসিজি এক্সরে। এইখানে আরেকটা জিনিস করতে হবে, ইকোকার্ডিওগ্রাম। চেস্টেতে আমরা বুঝি হাড়টা এনলার্জ, কিন্তু তার ওয়াল কেমন আছে, তার কেভিটি কেমন, তার ভালভ কেমন, তার পেরিকার্ডিয়াম কেমন, এইগুলি কিন্তু এক্সরেতে অত ভালো বোঝা যায় না, সেজন্য তার একটা ইকোকার্ডিওগ্রাম। আর একটা জিনিস করতে হবে, যদি তার যেহেতু আইএসডি আছে সেটা কোন পর্যায়ে আছে, সেই জন্য তার ইটিটি করতে হবে। ইটিটি যদি পজিটিভ থাকে দেন আমাদের এনজিওগ্রাম করতে হবে। তাহলে হার্টের লাইনে এই পর্যন্ত আমার ইনভেস্টিগেশন। আর চেস্ট এক্সরে যেটা আমরা করছি সেখানে আমরা বেজাল ক্যাভিটেশন থাকলে একটু ইডিমা আমরা পাইতে পারি। তাহলে এই ইনভেস্টিগেশন করব। আর কি করব? যে প্রথমেই বললাম যে অ্যাসোসিয়েটেড অনেক সময় তার হাইপার কোলেস্টেরোলেমিয়া অথবা ডায়াবেটিস থাকে, তাহলে আমরা র্যান্ডম ব্লাড সুগারটা করব সো দ্যাট তার ডায়াবেটিস আছে কিনা, যেহেতু সে কোনো হিস্ট্রি দেয় নাই। শুধু র্যান্ডম ব্লাড সুগার করে দেখব যে তার ডায়াবেটিস আছে কিনা। এরপরে আমরা দেখব কি যে কোলেস্টেরল। ইউজুয়ালি আমরা লিপিড প্রোফাইল করাই। লিপিড প্রোফাইলে তোমার টোটাল কোলেস্টেরল কত, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন কত, লো ডেন্সিটি লিপোপ্রোটিন কত, আর ট্রাইগ্লিসারাইড কত, এটা ভাগ ভাগ করে দেয়া যায়। আমাদের ইম্পর্টেন্স হলো ফোকাস লো ডেন্সিটি লিপোপ্রোটিন। লো ডেন্সিটি লিপোপ্রোটিন যদি বেশি থাকে, এইগুলি প্রেসারের ভেসেলে আস্তে 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 অ্যাকুমুলেট হতে থাকে এবং একসময় ভেসেলটা স্টিফ রিজিড হয়ে যায়। এই যখন ফ্লাকচুয়েশন হয় প্রেসার, যেরকম এই পেশেন্ট, এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ড্রাগ নন কমপ্লায়েন্স। হয়তো সারা মাস ওষুধ খেয়েছে, এখন হয়তো যেহেতু বয়স্ক লোক, এদের তার ইনকাম থাকে না, ছেলে মেয়েরা ওষুধ কিনে দেয়, তো ওষুধের কথা হয়তো আনতে 1-2 দিন দেরি হয়েছে, এই 1-2 দিন তো এরা ওষুধ খায় না। এই যে মাঝখানে যে ড্রাগ নন কমপ্লায়েন্স, তাতে করে তার প্রেসার বেড়ে অনেক সময় ভেসেলটা রাপচার হয়ে যায়। ভেসেল রাপচার হলেই তার স্ট্রোক হতে পারে, তারপরে তোমার অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে। তো এই সমস্ত কারণে এই জন্য আমরা কোলেস্টেরলটা দেখি এবং কোলেস্টেরলটা তার নরমাল রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। তাহলে কোলেস্টেরল টেস্টটা তোমার করতে হবে। আর কি করতে হবে? এখন অনেক সময় হয়তো লিভারটা সামান্য এনলার্জ, অত বড় এনলার্জ হয় নাই, হাতে লাগে নাই, বাট কনফিউশন কনজেশন আছে কিনা, তো একটা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পাই তার লিভারটা এনলার্জ আছে কিনা। এখন যেহেতু তার পায়ে এডিমা যদি থাকে, তাহলে আমার আরো ইনভেস্টিগেশন করতে হবে, কারণ এটা তো এডিমা কিডনির কারণে আসতে পারে, লিভারের কারণে আসতে পারে, হার্টের কারণে আসতে পারে। তো হার্টটা তো আমার চেক হয়ে গেছে, এখন লিভার যদি আমি চেক করতে চাই, তাহলে আমার টোটাল প্রোটিন, সেরাম অ্যালবুমিন কেমন আছে, তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা কি, সেটা আমি বুঝতে পারবো। আবার সেরাম ক্রিয়েটিনিন করলে আমরা কিডনির ফাংশনটা বুঝতে পারবো। এই জন্য রেলিভেন্ট কিছু ইনভেস্টিগেশনও আমাদের করতে হয়। তাহলে আলট্রাসাউন্ডের লিভার এবং কিডনি সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যাবে, আর টোটাল প্রোটিন অ্যালবুমিন করলে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা বোঝা যাবে, লিভার অবস্থাটা কি বোঝা যাবে, সেরাম ক্রিয়েটিনিন করলে কিডনি বোঝা যাবে।
তাহলে এই ইনভেস্টিগেশন গুলি আমি প্ল্যান করব। আরেকটা যেহেতু তার ইপিস্টেক্সিস আছে সেই জন্য আমাদের আরেকটু লাগবে যে তার প্লেটলেটের অবস্থা কি, তার প্রথমিউম টাইমটা কি, এটা জানতে হবে। তাহলে আমি প্ল্যান অফ ইনভেস্টিগেশন এগুলি লেখা রাখবো। যদি এক্সামিনার জিজ্ঞাসা করে যে তুমি কি ইনভেস্টিগেশন করতে চাও, তখন আমার এগুলি আস্তে আস্তে বলতে হবে। আর যদি স্পেসিফিক্যালি বলে যে একটা কি দুইটা ইনভেস্টিগেশন বলো, তাহলে আমার হার্ট রিলেটেড ইনভেস্টিগেশন করতে হবে। আমি ইসিজি করবো, চেস্ট টেস্ট করবো, দেন হলে আমি অ্যাকর্ডিংলি আস্তে আস্তে আগাই যেতে হবে। তুমি যদি ইসিজি না বলে ইটিটি বলো তাহলে তো হবে না, চেস্ট টেস্ট না বলে যদি ইকো বলো তাহলে তো হবে না। এই জন্য প্রাথমিক ইনভেস্টিগেশন গুলি আগে বলতে হবে। আর লং কেসের পরীক্ষাটা মনে রাখতে হবে ক্লিনিক্যাল পরীক্ষা। ওয়ে কিভাবে লেখা আছে দ্যাট ইজ নট দি ম্যাটার, ওটা তুমি পড়াশোনা করে জানবা, বাট ইউ হ্যাভ টু প্রেজেন্ট। আমরা ওয়ার্ডে যেভাবে পেশেন্ট ম্যানেজ করি, যেভাবে পেশেন্ট দেখি, যেভাবে পেশেন্ট ডিল করি, সেভাবে তোমাকে প্রেজেন্ট করতে হবে। অনলি বুকিশ নলেজ ইজ নট এনাফ। এই জন্য তোমাকে রুগী দেখতে হবে, রুগী দেখে তোমার এটাকে আস্তে 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 অ্যাডজাস্ট করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, সো দ্যাট ইউ ক্যান প্রেজেন্ট নাইসলি। ইনভেস্টিগেশন করে এখন তোমার চিন্তা করতে হবে যে এই ইনভেস্টিগেশন করে ফাইনাল ডায়াগনোসিসটা আমার কি হবে। ইনভেস্টিগেশনের রিপোর্টগুলি পাইলে ওদের ফাইনাল, যেহেতু এটা লং কেস, তোমাকে ইনভেস্টিগেশন দেওয়া হবে না, কাজেই তোমার ইনভেস্টিগেশনগুলি প্ল্যান করতে হবে এবং রোগীর ক্লিনিক্যাল ফাইন্ডিং এবং কমপ্লেনের উপর অ্যাসেস করে তোমার ডায়াগনোসিসটা সেট করতে হবে। তাহলে এইখানে যদি আমরা ডায়াগনোসিসটা সেট করি, 60-year-old patient presented with epistaxis with the history of hypertension, তাহলে আমার ডায়াগনোসিস হবে হাইপারটেনশন উইথ আইএসডি উইথ তোমার এপিস্টেক্সিস। তাহলে চিকিৎসাটা মনে মনে তোমার চিন্তা করে রাখতে হবে। হাইপারটেনশনের চিকিৎসাটা কি হবে, যে এবং এই পেশেন্টের কেন এপিস্টেক্সিস হলো, মেবি ড্রাগ নন কমপ্লেক্স, আমি যেটা বললাম আর কি। তাহলে তোমার প্রেসারের ওষুধ, প্রেসারের ওষুধ বেসিক ওষুধ হলো দুইটা, একটা হলো ডায়াবেটিক্স আর একটা হলো বিটা ব্লক। তাহলে এখন পেশেন্টটা যেহেতু 60 ইয়ার্স এজ, তাকে ডায়াবেটিস দেওয়া যায়, কারণ সে তো কোনো সার্ভিস করে না, বাসায় আছে, 1-2-3 বার পেশাব করলে তারপরে এটা ফ্রি হয়ে যাবে, ইডিমা থাকবে, তাহলে ডায়াবেটিক চিন্তা করতে পারে। এখন যদি পালস রেট বেশি থাকে, থ্যারোডক্সিকোসিস থাকে, তাহলে আমরা বিটা ব্লকার চিন্তা করতে পারি। এখন যদি শ্বাসকষ্ট থাকে তাহলে তো বিটা ব্লকার বাদ দিতে হবে। যদি পায়ে ইডিমা থাকে তাহলে ক্যালসিয়াম চ্যানেলও বাদ দিতে হবে। যদি সাথে ডায়াবেটিস থাকে তাহলে আমরা আইদার এসি ইনহিবিটর অথবা রিসেপ্টর ব্লকার এগুলি চিন্তা করব। তাহলে কোমরবিডিটি আছে কিনা সেগুলি চিন্তা করে আমাদের অনেক সময় প্রেসারের ওষুধগুলি সিলেক্ট করতে হয়। আবার অনেক সময় প্রেসার ওষুধ সিলেক্ট করে দেখতে হয় যে এই প্রেসারের ওষুধগুলিতে তার কোনো কমপ্লিকেশন আসে কিনা। 2 সপ্তাহ কিংবা 1 মাস অবজার্ভ করলে আমরা বুঝতে পারি যে তার এই ওষুধগুলি অ্যাডজাস্টেবল না তার আস্তে আস্তে এটাতে কমপ্লিকেশন অথবা সমস্যা হচ্ছে কিনা, এইগুলো আমাদের দেখতে হবে। তাহলে তোমার প্রেসারের জন্য ওষুধ রাখতে হবে। আর হলো তার যেহেতু বুকে ব্যথা, এনজাইনা, তাহলে আমাদের এন্টি এনজাইনাল ড্রাগ রাখতে হবে। এটা গ্লিসারিন ট্রাইনাইট্রেট ইজ দি আইডিয়াল ড্রাগ। এটা আমি স্প্রে হিসেবে দিতে পারি যদি হঠাৎ করে তার ব্যথা হয়, অথবা ড্রাগ হিসেবে ক্রনিক রেগুলার খেয়ে যেতে বলতে পারি। প্রথমে আমরা একটা ড্রাগ দিয়ে শুরু করি, গ্লিসারিন ট্রাইনাইট্রেট না হলে অনেক সময় আমাদের আরো ড্রাগ অ্যাড করতে হয় অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দি পেশেন্ট, তাহলে তার অ্যান্টি এনজাইনাল ড্রাগও লাগবে। আর এই এপিস্টেক্সিসের জন্য তার দুইটা লাগবে, একটা হলো লোকাল, লোকাল আমরা প্রেসার দিতে পারি অথবা গজ দিতে পারি অথবা কোল্ড আইস বা আইস কোল্ড প্রেসার দিলে অনেক সময় নটটা ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে টেম্পোরারি। আর প্রেসারটা যখন নর্মালি নিয়ে আসলে ড্রাগে, তখন তার এই এপিস্টেক্সিসটা বন্ধ হয়ে যাবে। তাহলে এইটার জন্য একটা চিকিৎসা চিন্তা করে রাখতে হবে। তারপরেও আরেকটা প্রিপারেশন রাখতে হবে যে কি কি কমপ্লিকেশন হতে পারে। হার্টের কমপ্লিকেশন তো আমরা বুঝলামই, এমআই হইতে পারে এনজাইনার থেকে, তাহলে এমআই এর কি কি চিকিৎসা, কি প্রিকশন, আবার স্ট্রোক হলে কি চিকিৎসা, কি প্রিকশন, আবার তার রেনাল ফেলিউর হলে কি চিকিৎসা, কি প্রিকশন, আবার তার নিউরোপ্যাথি হলে কি চিকিৎসা, কি প্রিকশন, এটার সম্বন্ধে আমার একটা স্কেচ করে রাখতে হবে। যদি এক্সামিনার জিজ্ঞাসা করে, সো দ্যাট আই ক্যান টেল ইট। আর একটা হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই যে পায়ে ইডিমা, তোমার হার্টের প্রবলেম না হলে আর কি হতে পারে, তখন তোমার কিডনির কথা বলতে হবে, লিভারের কথা বলতে হবে, জিআই ট্র্যাক্টের কথা বলতে হবে। আবার যদি বলে যে এই যে
করব কিভাবে। তাহলে দুই রকম বলতে পারে যে হোয়াট অল বি দ্য ইনভেস্টিগেশনস। তাহলে আমি যেভাবে বললাম যে সিবিসি করবা, ইসিজি করবা, এক্সরে করবা, ইকো করবা, ইটিটি করবা, তারপরে তার লিপিড প্রোফাইল করবা, তার প্রথমে টাইম করবা, তার টোটাল প্রোটিন অ্যালবুমিন করবা, ক্রিয়েটিনিন করবা, আল্ট্রাসোনোগ্রাম করবা, এইভাবে বলতে থাকবে। আর যদি বলে যে তোমার ডায়াগনোসিস কনফার্ম করবা, তাহলে কনফার্ম তো আমার আইএসডি আর হলো হাইপারটেনশন। তাহলে আমার অত কিছু দরকার নেই। তাহলে আমার ইসিজি, এক্সরে, ইকো, ইসিজি, তোমার এনজিওগ্রাম এই লাইনে যেতে হবে। তাহলে আমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাবে। এখন কোলেস্টেরল করলা না, ডায়াবেটিস করলা না, ক্রিয়েটিনিন করলা না, আল্ট্রাসোনোগ্রাম করলা না, তাতে কিছু যায় আসে না। কারণ তুমি বলছো যে কিভাবে ডায়াগনোসিসটা তুমি কনফার্ম করবা। আরেকটা বলতে পারে যে এই পেশেন্টের কি চিকিৎসা দিবা। এই সময় দেখা যায় যে অনেকে গোলমাল করে। তোমার পেশেন্টটা তো সামনে, গদবান্ধা বললে না, বলবা যে স্যার এই পেশেন্টটা আমি বলবো যে তার সল্ট ইনটেক আছে, এটা প্রিভেন্ট করতে হবে। পেশেন্টের রেগুলার বেসিসে ওষুধ খেতে হবে, ওষুধ বাদ করলে তার আইএসডি হতে পারে আর এমআই হয়ে যেতে পারে। আর কি তার যে প্রিভেন্টিভ মেজার গুলি আছে, রেগুলার ওষুধ খাবে, প্রতিদিন যদি পারে 30 মিনিট হাঁটাহাঁটি করবে, আর স্মোকিং অথবা এই ধরনের কোনো যদি অভ্যাস থেকে থাকে তাহলে সেটা পরিহার করতে হবে। তারপরেও মান্থলি অথবা 2 মান্থলি তাকে ফিজিশিয়ানের সাথে সলা পরামর্শ করে তার ওষুধটা অ্যাডজাস্ট করতে হবে। কারণ বডি সবসময় তো একই রকম থাকে না, সেজন্য তার অনেক সময় ওষুধ অ্যাডজাস্ট করতে হবে আর রেগুলার ওষুধ খেতে হবে। এরা তোমার চিকিৎসা। এখন একজনের জিজ্ঞাসা করতে পারে যে তোমার এটাতে কি মারাত্মক কি কমপ্লিকেশন হতে পারে, সিরিয়াস কমপ্লিকেশন। তাহলে হাইপারটেনশনের সিরিয়াস কমপ্লিকেশন তো 3টা। একটা হলো স্ট্রোক হতে পারে, একটা হলো চোখে হিমোরেজ হতে পারে, আর একটা হলো হার্টের নিচে রিয়ামাই হয়ে যেতে পারে। এটাই হলো। আবার আরেকটা কমপ্লিকেশন আছে, এটা তোমার সিরিয়াস হলো অ্যাকিউট পালমোনারি এডিমা। এটা কিন্তু হাইপারটেনশনের কারণে হয়। এগুলো হলো সিরিয়াস কমপ্লিকেশন। আর যদি বলে ইন জেনারেল কমপ্লিকেশন বলো, তাহলে তো যে হাইপারটেনসিভ নিউরোপ্যাথি, তারপরে ইডিমা, তারপরে তোমার ওই ব্রেথলেসনেস, এগুলো কিন্তু কমপ্লিকেশন। তাহলে এই কমপ্লিকেশন গুলি তার হতে পারে। তাহলে তোমার খেয়াল করতে হবে যে এক্সামিনার কি কোশ্চেন জিজ্ঞাসা করে। এক্সামিনারের কোশ্চেনটা যত ভালো করে তুমি ধরতে পারবা, আনসারটা তত স্পেসিফিক হবে। আর যদি তুমি দেখো যে এক্সামিনার জিজ্ঞাসা করছে একটা, তুমি আনসার দিচ্ছ আর একটা, তাহলে কিন্তু তোমার নাম্বার কমে যাবে। আর সবসময় চেষ্টা করতে হবে যে সহজ কথাগুলি, কমন কথাগুলি আগে বলতে, তাহলে তোমার এক্সামিনার তোমার নিয়ন্ত্রণে থাকবে। আর যদি তুমি ব্যবহারিক কথা, রেয়ার কেস, রেয়ার কজ এগুলি বলতে থাকো, তখন ওই সমস্ত টপিকস এর উপরে এক্সামিনার কোশ্চেন করবে, তখন পরীক্ষাটা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। তাহলে আমি এখন সামারি করি যে আগে হিস্ট্রিটা নিবা, অ্যাসোসিয়েটেড কিছু আছে কিনা, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবা, এরপরে প্ল্যান করবা একটা কি ইনভেস্টিগেশন করবা, এগুলি সবই নোট করবা খাতাতে। আর এই পেশেন্টের কি চিকিৎসা তুমি দিতে পারো, কি কমপ্লিকেশন হতে পারে, এবং সেই কমপ্লিকেশনে তুমি কি মেজার নিবা, এইভাবে একটা প্রিপারেশন নিয়ে রাখবা। তারপরে এক্সামিনার কোশ্চেন করলে তোমার প্রিভিয়াস নলেজ, তোমার এক্সপিরিয়েন্স, তোমার এই ফাইন্ডিংস, এই থেকে তুমি আস্তে 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 করে দিবা। তাহলে তোমার পরীক্ষা ভালো হবে, ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। তো আজকে এখানে রাখি। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? আর শর্ট কুইজ পড়ানোর কথা ছিল, আজকে তো সময় নাই, কালকে তোমাদের রাজীব স্যার ক্লাস নেবে। আর শর্ট কুইজ গুলি তোমরা আমরা সময় পেলে আস্তে আস্তে শর্ট কুইজ গুলি ডিসকাস করব। থ্যাংক ইউ। সুইটি ভালো আছো? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তোমরা নিজেরা চেষ্টা করো, মানে প্র্যাকটিস করবা বাসার মধ্যে, নিজেরা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আস্তে আস্তে পরীক্ষা এই বছরই শেষের দিকে হয়ে যাবে। মানে গভর্নমেন্ট সরকার এবং চিন্তা ভাবনা করতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. কালকে রাজীব স্যার ক্লাস নেবে।